আমার দুপাশে এই সেই জমি যেখানে একদিন একটা কারখানা হওয়ার কথা ছিল। আমার দুপাশে এই সেই জমি যেখানে শেষমেশ কারখানাটা হয়নি। আমার দুপাশে এই সেই জমি যেখানে একদিন রাজ্য রাজনীতির পালা বদলের বীজ পোতা হয়েছিল। ঠিক আমি এখন সিঙ্গুরে। এবার লোকসভা ভোটে হুগলি লোকসভা কেন্দ্রে সিঙ্গুর অন্যতম বড় ইস্যু। আমিও তাই শুরু করলাম সিঙ্গুর দিয়ে। আপনি আসুন, আপনার সঙ্গে আমি আলোচনা করি। আপনি কৃষকদের চাষের পর জমি ফিরিয়ে দিলেই আমরা যে কোনো সমস্যা সমাধানের ব্যাপারে আপনি কি নিজে ইচ্ছায় জমি দিয়েছিলেন? আমরা সব শেষকার জমি দিয়েছি। আচ্ছা, এখন কি অসুবিধা হচ্ছে? চাষ হচ্ছে না? না, আমার জমি চাষ করতে করার মতো বুঝি করে যায়নি। হ্যাঁ। বারবার আবেদন করেছি, মাপ দেবো ঠিক করে যায়নি, হ্যাঁ। জমি পরিষ্কার করে যায়নি। বারবার গেছি আমরা ছুটে মাপে হ্যাঁ। যাইনি। রড বেরিয়ে আছে, হুম। খালি পায়ে হাঁটা যাবে না মাঠে। হুম। ট্র্যাক্টরে আর চষতে গেলে ট্র্যাক্টর ভেঙে যাবে। 100 একরের মধ্যে জমি চাষ হচ্ছে। 100 একর? তো আপনার তো ছিল প্রায় 1000 একর। হ্যাঁ, বাকি তো পড়ে আছে। মানে প্রায় 900 একর জমিতে আর কোনো চাষবাস হচ্ছে না। চাষবাস হচ্ছে না। সরকারকে করে দিতে হবে, জমি যে যাকে বুঝিয়ে দিতে হবে, সবকিছু করতে হবে। কিছু শুধু ভাওতাবাজি, শুধু মমতাবাজি খালি ভাওতাবাজি দিচ্ছে, সে জমি ফেরত দিয়েছি। তাহলে আপনাদের মনে হচ্ছে যে চাষ হবেই না কোনোদিন? না, চাষ হবে না, কোনোদিনই হবে না। তাহলে কারখানা আপনাদের ছাড়া রাস্তা নেই, কারখানা ছাড়া রাস্তা নেই। কারখানা ছাড়া রাস্তা নেই? না, সুপ্রিম কোর্টের রায়ে যেভাবে জমি ফিরিতে বলেছে হুম। সেইভাবে জমি ফিরে দেওয়া হয়নি। ফিরে যান, হুম। দেখতে পাবেন। এটা আগে আমি মমতার একদম হ্যাঁ। খাস লোক, মানে আন্দোলনের আচ্ছা। এই এলাকায় হ্যাঁ। আমি ছিলাম প্রথম আন্দোলন, এবং মমতার একদম হ্যাঁ। মানে ওর গায়ে একটু হাত দিলে না আমার গায়ে লাগবে। হুম। 34 বছর সিপিএম এর সাথে লড়াই করেছি, হুম। সিপিএম কে পাত্র দিতাম না আমি। হুম। এখন দুঃখ কিসের আপনার? এখন দুঃখ করে কিছু একটা হলো না। ছেলে একটা বেকার বসে আছে, হুম। গ্রাজুয়েট হয়ে বসে আছে, কিছু অনেকেরই তো চাকরি বাকরি হয়ে গেল। হুম। এবং জমিটা যদি না দিতাম হয়তো আমার হতো। তো চাষ হচ্ছে ওখানে এখন? হ্যাঁ, চাষ হচ্ছে, 3 বিঘে 3.5 বিঘে ওর ভেতরে গেছে। আচ্ছা। তার মধ্যে 1 বিঘে জমি এবারে ধান করেছি, এবং অন্য জমিতে ছাইটাই পড়ে আছে, হুম। এখনো পরিষ্কার হয়নি জমি। হুম। বিডিও সাহেবকে বললাম, স্যার জমিটা এই ব্যাপার হয়ে আছে, হুম। পরিষ্কার করে দিন। বিডিও সাহেব বলে ও আপনাকে করতে হবে না, হুম। আমরাই করে দেবো। আচ্ছা, তার মানে প্রশাসন সাহায্য করছে তো? উত্তর দিক থেকে হাঁটতে 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 আমরা এখন সরে এসেছি বেশ খানিকটা দক্ষিণে, এবং এখানে এসে যেটা দেখতে পাচ্ছি যে ছবিটা কিছুটা হলেও আলাদা। এখানে দেখছি দিব্যি বোরো ধানের চাষ হয়েছে, একটু দূরে দূরে নজর করলে দেখতে পাচ্ছি তিল চাষ হয়েছে, এমনকি খুব অল্প হলেও কিছু জমিতে পটল চাষ হয়েছে। এই যে জমিগুলো আপনাদের দেখাচ্ছি, এগুলো মূলত গোপালনগর, বেড়াবেড়ি এবং বাজে মিলিয়া মৌজার কৃষকদের জমি, এবং তাদের সঙ্গে কথা বলে মুখে মুখে তারা যে হিসেবটা দিচ্ছেন তাতে আমি যেটুকু বুঝতে পেরেছি যে 1000 একরের মধ্যে মোটামুটি এই 100 একর মতো জমিতে এখন চাষাবাদ হচ্ছে। আপনার জমি ছিল প্রজেক্ট এরিয়ায়? Yes, sir. হ্যাঁ, 12.5 বিঘে 12.5 বিঘে। গেছে। আপনি কি দিয়ে দিয়েছিলেন না দিতে চাননি? দিয়ে দিয়েছিলাম যে একটা শিল্প হবে বলে। এখন কি জমিটাতে চাষ হচ্ছে আপনার? কিছু জমি নিজেরা পরিষ্কার করে চাষ করা হচ্ছে, কিছু জমি পরিষ্কার হয়নি, চাষ হয়নি। আচ্ছা, এখানে আর কেউ আছেন এরকম যারা জমি দিতে চাননি? এরকম কেউ আছেন? বহুত আছে, দেয়ার নেয়া হ্যাঁ। অনেক লোকই আছে, কিন্তু তারা তো সুখী, জানা যায় না, তারা তো সুখী, তারা 2000 টাকা পাচ্ছে, চাল পাচ্ছে, আর আমরা হ্যাঁ। মূলো রাম ফেলারাম হয়ে গেছি, হ্যাঁ। ওরা বেগুন হয়ে গেছে, আমরা মূলো। পটল পুরো 1 বিঘাতে পটল লাগিয়েছে? সব জমি এখনো ঠিক হয়নি। সব জমি ঠিক হয়নি এখনো? কতটা 1 বিঘের মধ্যে কতটা জমি ঠিক হয়েছে? ঠিক হয়েছে, 5 কাঠা মতো ঠিক হয়েছে। তো ওটা কি আপনি নিজে খরচা দিয়ে করলেন ঠিকটা? না, সরকার করেছিল। সরকার করে দিয়েছে? বেশ। আর আপনার ওই ইয়েটা পাচ্ছেন তো, ওই চালটা 2000 টাকা করে ক্ষতিপূরণ প্রতি মাসে পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা হচ্ছে না? আমরা চাল পাচ্ছি, পয়সা পাচ্ছি, এটা আমাদের জয়ের ব্যাপার নয়। সারা দেশে এই বার্তা যে পৌঁছাতে পেরেছে, হুম। যদি আমরা ওইখানে আন্দোলন না করতাম হুম। এই জিনিসটা তো যেতে পারতো না। ঠিক 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 সব থেকে বড় ইয়ে ঠিক, এটাই সবচেয়ে বড় জয়, নাকি? এটাই সবচেয়ে বড় জয়। এই সবচেয়ে
কাজে জমি দিয়ে দিয়েছি বলে সব রাগ, পাশের ছেলেদের রাগ, দেশের লোকের রাগ, নিজের কেন কি 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 পাচ্ছেন না আপনারা জমি দিয়েছেন বলে? আমরা জমি দিয়েছি টাকা, সামান্য টাকা পাচ্ছি। একটা বাড়িতে 3 জন 4 জন, তারা ডবল টাকা পাচ্ছে, কেননা তারা জমি দেয়নি বলে। আর আমরা জমি দিয়েছি বলে অপরাধ হয়ে গেছে। আমাদের একটা ছেলে বেকার ছিল, একটু তো কারখানা হলে তো একটু চাকরি হতো। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে তড়িঘড়ি প্রায় 100 কোটি টাকা খরচ করে পশ্চিমবঙ্গ সরকার সিঙ্গুরের জমি চাষযোগ্য করে তোলার চেষ্টা করে, কিন্তু সিঙ্গুরের গোপালনগর, বেড়াবেড়ি, খাসের ভেড়ি, বাজেমেলিয়া, শাহানাপাড়া, জয়মোল্লা এই প্রত্যেকটা মৌজায় একাধিক কৃষকের সঙ্গে কথা বলে একটা বিষয় বুঝতে পেরেছি যে সব জমি কিন্তু এখনো চাষযোগ্য হয়নি, চাষাবাদ হচ্ছে না। শেষ যেবার এসেছিলাম তখনও ওই দূরে ঠিক ওই জায়গাটায় নীল সাদা কাঠামোটা ছিল, কিন্তু আজ সব ধূলিসাৎ। আমার পেছনে ধুধু করছে মাঠ বা জমি বা ক্ষেত। সিঙ্গুরে কারখানাটা না হয়ে ভালো হয়েছে নাকি হলে ভালো হতো, ইতিহাস তার জবাব দেবে। কিন্তু সমাজ অর্থনীতি এবং সমাজ রাজনীতি নিয়ে যারা কারবার করেন তাদের একটা বড় অংশ মনে করেন যে সিঙ্গুর আন্দোলন যদি না হতো তাহলে 1894 সালে ব্রিটিশ আমলে যে পুরনো জমি অধিগ্রহণ আইন ছিল তা বদলে ইউপিএ 2 সরকারের আমলে 2013 সালে যে নতুন জমি অধিগ্রহণ আইন হয়েছে, যে জমি অধিগ্রহণ আইনে কৃষকের স্বার্থ এখন অনেক বেশি সুরক্ষিত, সেই নতুন আইন আদৌ হতো কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হয়েছে, বাকি কৃষকদের কি হয়েছে? তারা কি তাদের নিজেদের যে জমি তারা ফেরত পেয়েছে? তারা কি আবার নতুন করে চাষ করতে পেরেছে? যারা শিল্প চেয়েছিল তারা শিল্প পায়নি, যারা কৃষি চেয়েছিল তারা কৃষিও পায়নি। আমরা মানছি যে হ্যাঁ 100% জমি আমরা তৈরি করতে পারিনি, কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করেছি। এইবারই আমি ভিডিওর সঙ্গে কথা বলেছিলাম কয়েকদিন আগে, উনি নতুন ভিডিও এসেছেন বলে আমি আসার পর আরো 300 বিঘে আর কি উনি করেছেন, কাল্টিভেটেড ল্যান্ড করেছেন। একটা কারখানা তৈরিই হয়নি, আর আরেকটা কারখানার গেটে আমি যখন এসে পৌঁছলাম তখন সূর্য পশ্চিম দিকে ঢলতে শুরু করেছে। চারিদিকে আগাছা, জঙ্গল, আর তার মাঝখানে একটা মৃত কারখানার দেহাবশেষের সামনে আমি এখন দাঁড়িয়ে। এটাই সাহাগঞ্জে ডানলপের টায়ার কারখানা। শুধু এ রাজ্য নয়, এই কারখানা দেশের প্রথম টায়ার কারখানা। খুব ভুল না করলে সেটা 87-88 সাল। ব্রিটিশ মালিক কারখানা বিক্রি করে দিয়ে চলে গেছেন। ছাবড়িয়া এবং গোয়েঙ্কাদের হাতে তখন ফ্যাক্টরি। মাঝখানে কিছুটা কঠিন সময় পেরিয়ে ডানলপ আবার দেশের 1 নম্বর টায়ার কোম্পানি। আর তখনই এসেছিল সেই উদ্ধত টিভি বিজ্ঞাপন, ডানলপ ইজ ডানলপ, অলওয়েজ অ্যাহেড। এই যে পেছনে এই এত বড় শেডটা, এটা কিসের? এটা হচ্ছে বেস্ট সবচেয়ে মানে কোম্পানির সবচেয়ে বড় স্টোর এটা ছিল। আর এইগুলো কি সব হচ্ছে কর্মীদের আবাসন, সব স্টাফ কোয়ার্টার? আর ভেতরে কি কি ছিল আপনি বলছিলেন? ভেতরে আপনার সিনেমা হল ছিল, সিনেমা হল ছিল। আচ্ছা, ব্যাক সাইড, এই স্কুলটার ব্যাক সাইডে সিনেমা হল ছিল। এইটা স্কুল প্রাইমারি। ফ্যাক্টরি তো এখন বন্ধ, তাহলে এই স্টাফ কোয়ার্টার গুলোতে আপনারা আছেন কি করে? কোম্পানি থেকে আমাদের যে প্রাপ্য যে পাওনাটা সেটা আমরা কিচ্ছু পাইনি, এখন কিছু পাননি। সেই কারণে আমরা যাবো কোথায়? তো এখানে আরো যারা আছেন তারা কি করেন এখন? কেউ তরকারি বিক্রি করছে, কেউ আপনার রাজমিস্ত্রি কাজ করছে, কারো ঘরে স্ত্রী আবার বলতে নেই, খুবই কষ্ট এবং দুঃখের কথা, তারা লোকের ঘরে কাজও করছে। সারা জীবন আর কি অভাব চলে গেল, আমাদের লাইফটা কেউ নেই। আমরা ছিলাম একরকম, হলাম আর আমাদের বাড়িতে ইনকোয়ারি হলো, সব হলো, রেশন কার্ড হয়ে গেল, 13 টাকা কিলো চাল আর 9 টাকা কেজি গম। এখানে কি 2 টাকা কিলো চাল দেওয়ার কথা ছিল? হ্যাঁ, অনেক রকম। পাশে আমাদের দুটো ছেলে, দুজনেই সেন্ট্রাল গভর্নমেন্ট চাকরি করে, একজন বোধহয় নেভিতে কাজ করে, একজন বোধহয় ফোর্সে কাজ করে। দুটো সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরি করে, তাদের কিন্তু বিপিএল হয়ে গেছে। কি করে হবে? তো মানে বিপিএল এর হবে সেটা যায়, কিন্তু আমাদের হয়েছে, কিন্তু আমরা পাচ্ছি না। এইগুলোতে তো আপনারা থাকছেন কোয়ার্টার করে। আমরা আছি, আমরা আছি এখানে। কেন, কিসের ভয়?
যদি আমাদের টাকা পয়সা না দিয়ে যদি আমাদের জোর করে তুলে দেয় তখন তুলে দেয় মস্তান পার্টি তো ধরুন রেডি করা আছে এখানে, আর মানে অনিশ্চয়তার মধ্যে রয়েছে যে কখন আসবে, এসে হয়তো 2-4 জনকে হাতে করে নিল, করে নিয়ে যাতে টাকা পয়সা খাইনি, তাদের বলবে তুমি বাড়ি চলে যাও, তারপর দেখছি। राम राम भैया। राम राम बाबू। क्या है, बस हाल चाल पूछने आए हैं हम। बहुत खराब है सर। क्यों? यहाँ प्रशासन के जो आदमी है दबंग है, उनके सामने कोई कुछ नहीं बोल सकता है, सीधा। अच्छा। वो जो करेंगे वही होगा, हम लोग जयराम जी करके बैठेंगे। पानी, लाइट, एक डकैत को भी 302 का आसामी को भी दिया जाता है, किंतु हम लोग निरीह आदमी हैं, हम लोग को पानी का कोई व्यवस्था नहीं, आज तक किसी ने किया नहीं। আমরা চাই যে আমাদের এই কোয়ার্টারটা কিছু টাকা পয়সা দেখ বা না দেখ, অন্তত কোয়ার্টার গুলো আমাদের করবে। এই কোয়ার্টার বহুদিন ধরে ভগ্নাবস্থা পড়ে আছে। হ্যাঁ, আমরা আর্থিক মানে অভাবের জন্য আমরা কোয়ার্টারে কি পরিস্থিতির মধ্যে আছি, আমরা যে কোনো সময় আমাদের চাপা পড়ে মরে যেতে পারি। ও বাবা, এই তো এখানে বিরাট ফাটল। এই তো ফ্রেম তো একেবারে মুইয়ে খেয়ে নিয়েছে, এই তো সব মুইয়ে খাওয়া। এটাও তো যে কোনো সময় কিন্তু খসে পড়বে। শাহগঞ্জ ছেড়ে বেরিয়ে যাচ্ছি, আর বেরিয়ে যাওয়ার সময় একটা কথা খুব মনে পড়ছে। 2013-র 31শে জানুয়ারি কলকাতা হাইকোর্টে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের এজলাসে সেদিন আমি নিজে উপস্থিত। বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় সেই দিন ডানলপ ফ্যাক্টরি নিলাম করে দেওয়ার নির্দেশ দিলেন। আর নির্দেশনামা লিখতে গিয়ে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় লিখলেন, দ্য হুইল appears to have turned full circle for this industrial giant. কোথাও হয়তো বিচক্ষণ বিচারপতির সেদিনই মনে হয়েছিল বৃত্ত সম্পূর্ণ হয়েছে, শাহগঞ্জে ডানলপ কারখানার চাকা আর কোনোদিনই ঘুরবে না। বিরোধীরা প্রচার করছে, আমি দেখলাম যে শাহগঞ্জে যে ডানলপ যে ফ্যাক্টরিটা, যেটা একটা সময় বলা হয়েছিল যে এটাকে পুনরুজ্জীবনের একটা চেষ্টা করা হবে, প্রচুর চেষ্টা করা হয়েছে। পবন রুইয়ার সঙ্গে প্রচুর বার বসা হয়েছে এবং দিদি বসেছেন এবং আমাদের মন্ত্রীরা বসেছেন পবন রুইয়ার সঙ্গে, উনি কোনো পাত্তাই দিচ্ছেন না। তাহলে আমরা কি করতে পারি? শ্রমিকদের জন্য যে একটা 18,000 টাকার একটা মিনিমাম একটা স্যালারি তো ভাবা হয়েছিল, সেটা পর্যন্ত এখানে দেওয়া হয় না। রাজ্য সরকারই 2 টাকা 3 টাকা করে বাড়ানো হয় এবং শ্রমিকরা প্রচন্ড ক্ষেপে আছে। চুনাव में क्या असर पड़ेगा इसका? हाँ? কেমন চলছে? কাজের বাজার ভালো না, একদম কাজের বাজার ভালো না কেন? সারাদিন 250 টাকা 300 টাকা কাজ করি সারাদিন, হ্যাঁ, তারপরে তো 20-50 টাকা জমিয়ে রাখার পর আবার নতুন করে তো সব টাকা পয়সা মার চলে গেলে, রোজগার টাকা পয়সা রেখেছিলাম আমরা। তো ভোট এলো, তো এই নেতারা যখন আসবে তখন আপনারা বলবেন না যে আমাদের এই শিল্পটা বাঁচানোর জন্য কিছু? কোনো নেতা আসে না, কোনো নেতা না, সরকার থেকে রাজ্য সরকার থেকে কোনো হেল্প নেই। আপনার ফেরি তো দেশে নেই, ফেরি সার্ভিস যেগুলো ছিল সেগুলো আমার বড় হাই র্যাঙ্কের বোর্ড দিয়ে দিয়েছে, ঘাটগুলো লোহার বোর্ড হচ্ছে। পাটুলিতে আমরা দেখলাম 150-200 নৌকা ওখানে, এবং আমরা শুনলাম সবগুলো বলাগড়ে তৈরি হয়েছে। হ্যাঁ, হয়েছে। তো সেটা সেই কাজ করে আপনাদের কিছু হলো না? হ্যাঁ, আমরা কাগজে শুনেছি, টিভিতে সে দিদি বলেছিলেন যে নৌশিল্পের মুখে হাসি ফুটলাম, কিন্তু আমরা এই যে পাটুলির যে কাজগুলো আমরা লেবার শ্রেণী কোনো কেউ কিছু করতে পারিনি। তো গেল কোথায় কাজগুলো? দিদি যে সব ডালপালা আছে তারা সব ভাগ্য করে খেয়েছে, আপনারা পেলেন না? না, আমরা একটা কাজও পাইনি। পরিশ্রম ঘাম তো আছেই, মায়া মমতাও খুব আছে। তার কারণ এই নৌকো তৈরি করতে হলে নদীর চরিত্র বুঝতে হয়, স্রোতের টান বুঝতে হয়, ঢেউয়ের মর্জি বুঝতে হয়, তবে নৌকো তৈরি করা যায়। কিন্তু সেই শিল্পই এখন ক্ষয় রোগে আক্রান্ত, ঢুকছে। বলাগড়ের নৌশিল্পীরা বলছেন, কেউ অন্তত মুখ তুলে তাকাক, বেঁচে যাক 500 বছরের পুরনো একটা শিল্প। সে প্রায় 15 শতকের মাঝামাঝি হবে। পর্তুগিজদের কল্যাণে সপ্তগ্রাম তখন সমৃদ্ধ বাণিজ্য বন্দর। গবেষকরা বলছেন যে সে সময় সপ্তগ্রাম বন্দরে জাহাজ এবং নৌকো মেরামতের জন্য বলাগড় থেকে শ্রমিক নিয়ে যাওয়া হতো। সেই শ্রমিকরা ধীরে ধীরে নৌকো তৈরির কৌশলটাই রপ্ত করে ফেললেন, আর এ রাজ্যে হুগলির তীরে বলাগড় হয়ে উঠল নৌশিল্পের অন্যতম কেন্দ্র। নানা কারণে বলাগড়ের নৌশিল্প এখন ধুঁকছে। গেঁয়ো যোগী এ রাজ্যে তেমন ভিক পায় না আজকাল। কিন্তু এই যে দুটো লাক্সারি ক্রুজ দেখুন পাশাপাশি, এই লাক্সারি ক্রুজ দুটি তৈরি হয়েছে পৃথিবী বিখ্যাত স্কটল্যান্ডের উইলিয়াম ডেনি অ্যান্ড শিপ বিল্ডার্সে।
সম্প্রতি মায়ানমারের একটি সংস্থার কাছ থেকে কলকাতার এক ব্যবসায়ী এই ক্রুজ দুটি কিনেছেন, আর এই ক্রুজ দুটি এখন সারাইয়ের কাজ চলছে এই বলাগড়ে এনসিবি বিল্ডার্সে। তো এই যে ছোট ছোট লোহার ভেসেল তৈরি হচ্ছে দেখলাম, এইগুলো কিসের? এগুলো হচ্ছে জলধারা প্রকল্প, রাজ্য সরকার। এইখান থেকে আমরা 5টা পেয়েছি। সরকার পরিবহনের জন্য, মানে মানুষের সুবিধার জন্য, সুযোগে মানে ভালো করে যাতে যাতায়াত করতে পারে। এই কাঠের নৌকো শিল্পটা তো ঢুকছে, কাঠের নৌকো শিল্পটা ঢুকছে। সে একদিন ছিল, হুগলি তখন ছিল লাল দুর্গ। হুগলি লোকসভা কেন্দ্রে জিততেন সিপিএম এর দাপুটে নেতা রূপচাঁদ পাল। সেসব অবশ্য এখন অতীত। তবে 2016 বিধানসভা নির্বাচনে হুগলি লোকসভা কেন্দ্রের যে 7টি বিধানসভা রয়েছে তার মধ্যে কেবলমাত্র পান্ডুয়াতেই বিরোধীরা জেতে। খুব সামান্য ভোটে জিতে সিপিএম এর বিধায়ক হন আমজাদ হোসেন। তো ভাবলাম একবার পান্ডুয়া ঘুরে যাই, দেখি বামেদের কি অবস্থা এবারের ভোটের আগে। তো সিপিএম কি এবার আছে, লড়াইয়ে আছে? হ্যাঁ, থাকলেও ফ্যাক্টর নয় ওরা। মানে তাহলে লড়াইটা কার সঙ্গে কার হচ্ছে? এটা হচ্ছে তৃণমূলের সঙ্গে কি আপনারা কি বিজেপিরই হবে? সিপিএম নেই? না, সিপিএম নেই। হ্যাঁ, সিপিএম নেই। বিধানসভা ভোটেও তো সিপিএম ও একটা সিট নিয়ে কি করবে? হ্যাঁ, একটা সিট নিয়ে কি করবে? তৃণমূলই থাকবে। হাসছেন কেন, এত হাসছেন কেন? মানুষের পালস কি বোঝা যাচ্ছে? ভীষণ পজিটিভ, কারণ যেভাবে মানুষের উচ্ছ্বাস দেখছি। তো ভোট তো চলে এলো, কি বুঝছেন এবার আপনাদের হুগলিতে? রাজা হবে সবাই, এখন এসে পায়ে ধরছে, তারপরে আর তাদের টিকি দেখতে পাওয়া যাবে না। আমি একা তো নয়, একটা সংসার দিয়ে নিজের বাড়িতে রাখতো, তুই কটা ছেলেকে দেখতে পারিস সেরকম? কে বলে? আমি বলছি এবারে কি কোথাও মনে হচ্ছে যে লড়াইটা আগের দুটো বারের থেকে একটু কঠিন? প্রত্যেকবারই লড়াইটা কঠিন ছিল, এবারে কিছু স্পেশাল কঠিন নয়, কারণ আমি তো 365 দিনে মানুষের সঙ্গে থাকি, সেই জন্যে লড়াইটা লড়াই। চুচুড়া শহরে হুগলি নদীর তীরে জোড়াঘাট, আর ঠিক সেখানে বন্দে মাতরম ভবন। এখন এই বাড়িটি চুচুড়ার জাদুঘর হিসেবে পরিচিত। কথিত আছে এ ঘরে বসেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি বন্দে মাতরম রচনা করেন। এই ঘরটিও ফাঁকা, রক্ষণাবেক্ষণের তেমন কোনো চিহ্ন নজরে পড়ছে না। ফলে সব মিলিয়ে এটা যে জাদুঘর সেটা এই মুহূর্তে অন্তত ছবিতে স্পষ্ট হচ্ছে না। তবে জাদুঘর হিসেবে যখন এটাকে ঘোষণা করা হয়েছে, নিশ্চয়ই কোনো এক সময় এটা জাদুঘরে রূপান্তরিত করা হবে। কি বুঝছেন, ভোটের হাওয়া কি বুঝছেন? মনে হচ্ছে এবার একটু হাড্ডাহাড্ডি লড়াই হবে, কিছু হলেও একটু। রাস্তাঘাট হয়েছে, আমাদের মফস্বলের দিকে বাড়ি, রাস্তাঘাট ভালো হয়েছে। সার্জিক্যাল স্ট্রাইক ফাইক কিছু না, ওসব ফালতু, ওসব মানে মাথায় ঢোকে না ওগুলো। যেটা ওসব বলে লাভ নেই, ওসব বলে লাভ নেই। মোদিবাবুর এই বছরই লাস্ট, মোদিবাবু আর আসবে না ঘুরে। তো এখানে এই হুগলি লোকসভা কেন্দ্রে এবারে কি হাড্ডাহাড্ডি লড়াই? এক্সপেক্টেড। মোদিকে হাঁটাতে হবে। কেন? অবভিয়াসলি আমাদের প্রো পিপল সব অ্যাক্টিভিটিস লাস্ট 5 ইয়ার্স একটা কিছু ভালো করেনি, অল্টারনেটিভ বেরোবে সামহাউ। রাম তো সবারই, কৃষ্ণ তো সবারই, কারোর পার্টিকুলার নয়। তো জয় শ্রীরামের পতাকা তো যারা রামের ভক্ত তারা করছে, উনিও তো আসতে পারেন। মোদি হবে না? নো মোদি। পশ্চিমবঙ্গ পর্যটন উন্নয়ন নিগম মাঝখানে একটা দুর্দান্ত প্যাকেজ ট্যুর চালু করেছিল। নাম ছিল গঙ্গা হেরিটেজ ক্রুজ। থিম ছিল গঙ্গা, আর তার দুপার বরাবর বাংলার 350 বছরের সমৃদ্ধ ইতিহাস। সেটা আমি কভার করেছিলাম। মনে আছে সেই ক্রুজ ভাসতে ভাসতে এই চন্দননগরে এসে ভিড়েছিল। এটাও মনে আছে এই ফ্রেঞ্চ ইনস্টিটিউটে সেদিন চেলোতে ফরাসি সুরের মূর্ছনায় আমি বুঁদ হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল যে ওই সুর যেন স্ট্র্যান্ড ছাপিয়ে হুগলির জলে মিশে যাচ্ছে। আর আজ দেখছি স্ট্র্যান্ড জমজমাট ভোটের তর্ক বিতর্কে। দারুণ আড্ডা, দারুণ জায়গা। কোথায় আপনারা সব? চন্দননগরের। তো এবারে ভোটের হাওয়া কি এখানে? হাওয়া তো একদিকেই। হাওয়া একদিকেই? বলছি গঙ্গার হাওয়া তো বেশ ভালো লাগছে, ভোটের হাওয়াটা কেমন সেটা বুঝতে এলাম। এর পরিবর্তন দরকার। কেন বলছেন? জানেন তো, আপনি ধরুন রেগুলার যদি বিরিয়ানি খান, তো বিরিয়ানি ভাল লাগবে না, তো মুখ বদলাও। যিনি পরিবর্তনের যে ফ্রন্ট যেটা তৈরি করেছেন, তিনি
যেভাবে একটা প্রধানমন্ত্রীকে অশ্লীল কথাবার্তা বলছেন, ওটা চিন্তা করা যায় না। এই কলেজে আমরা পড়েছি, একটা আমরা আলাদা সম্মান আছে জানেন। এই কলেজে আপনি অনার্স বাই নিতে যান, আপনার টাকা দিতে হবে। এটা 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 কি রকম জিনিস হলো? এই তোলাবাজিটা কিন্তু আমরা চন্দ্রনগরে কোনো ফিল করি। আজকে আপনি ইয়ে করলেন, এসছেন, আমরা বললাম, জানি না এটা আপনার কি রেজাল্ট ইয়ে হবে। এরকম কেন, এরকম একটা ভয়ে ভয়ে থাকতে হচ্ছে কেন? একটা বাহিনী কাজ করে এর পেছনে, সেই বাহিনীর ভয়েতে আমরা চুপ করে থাকি। শুনছিলাম যে এই চন্দননগর কর্পোরেশনের ডামাডোল চলছে না, তাতে করে আপনাদের মানে যে নাগরিক পরিষেবাগুলো ঠিকমতো পাচ্ছেন না। না না, ঠিক আছে, মোটামুটি চলছে, ঠিকই আছে, অসুবিধা হচ্ছে না। না না, জলের প্রবলেমও কিছুটা মিটেছে, রাস্তাঘাটেরও কিছু উন্নতি হয়েছে, এইটুকু আমি বলতে পারি। আপনার কি মনে হচ্ছে? এখানে অ্যাজ ইউজুয়াল যেরকম ট্রেন্ড পশ্চিমবঙ্গের থাকে, এখানে ট্রেন্ড একই আছে। ইতিউতি অসন্তোষ মাথাচাড়া দিয়েছে, প্রতিষ্ঠান বিরোধিতার খানিক হাওয়াও উঠেছে। সেই হাওয়ায় হুগলি নদীতে ঢেউও উঠেছে, কিন্তু সেই ঢেউয়ে হুগলির তীর থেকে ঘাসফুল ভেসে যাবে এই মুহূর্তে আমার অন্তত এমনটা মনে হচ্ছে না। হুগলি থেকে ক্যামেরায় পার্থ পালের সঙ্গে বিশ্বজিৎ সিংহ রায়, প্রবীর প্রামাণিক এবং ধ্রুবজ্যোতি প্রামাণিক, জি 24 ঘন্টা।